হ্যালো এভরিওয়ান। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আমাদের নেক্সট টপিক যেটা হলো সাইটোপ্লাজম এটা শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? তো সাইটোপ্লাজম জিনিসটা কি? দেখো তুমি এখানে প্লাজম ওয়ার্ডটা আছে। তো তোমাদেরকে বলেছিলাম যে প্লাজম ওয়ার্ডটা কি, এটার মানেটা কি। প্লাজম হলো কিছু ফ্লুইডি লাইক স্ট্রাকচারস বা কিছু তরল পদার্থকে বোঝায়। যেমন আমরা নিউক্লিয়াসের সময় পড়েছিলাম যে নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে কিছু তরল পদার্থ থাকে, তো তাদেরকে আমরা কি বলি? নিউক্লিওপ্লাজম। তেমনি প্লাজমা মেমব্রেনের ভিতরেও কিছু তরল পদার্থ থাকে, তো তাদেরকে আমরা বলি সাইটোপ্লাজম, ঠিক আছে? তো সাইটোপ্লাজম আর দ্য ফ্লুইডস বা ফ্লুইডি লাইক structures present inside the cell membrane. The cytoplasm ta ki? It is a fluidy like structure which is present inside the cell membrane. It is a little viscous. So it is cytoplasm is a little viscous. तो viscous টা কি? viscous মানে sticky, মানে চিপচিপে। ধরো তুমি এক ফুটো মধু ঢাললে হাতে, তো কি হবে? মধুটা দেখবে পড়ে যাবে না, এটা লেগে থাকবে হাতে, একটু চিপচিপে। কিন্তু তুমি যদি এক ফুটো জল নাও, এটা কিন্তু পড়ে যাবে। তো আমরা কি বলতে পারি? মধু মানে হানি ইজ মোর ভিসকাস দেন ওয়াটার, মানে মধু জলের থেকে বেশি চিপচিপে বা স্টিকি। তেমনি সাইটোপ্লাজমও স্টিকি, চিপচিপে, কিন্তু এতটা না। কেন এতটা না? কারণ সাইটোপ্লাজমে 80% ওয়াটার থাকে। সাইটোপ্লাজমে 80% ওয়াটার থাকার কারণে এটা ভিসকাস, কিন্তু এতটা না। ইট ইজ এ লিটল ভিসকাস, ঠিক আছে? আচ্ছা, সাইটোপ্লাজমের আরেকটা নাম বা সাইটোপ্লাজমকে তুমি সাইটোজোলও বলতে পারো, ঠিক আছে? অল দি সেল অর্গানেলস আর প্রেজেন্ট in cytoplasm. So all the cell organelles are present in cytoplasm. মানে যত ধরনের সেল অর্গানেলস বা সেল অর্গানেলস অর নিউক্লিয়াস সব কিছুই আর প্রেজেন্ট ইন সাইটোপ্লাজম, ঠিক আছে? তো এখন আমরা যেটা পড়বো সেটা হলো সিগনিফিকেন্স অফ সাইটোপ্লাজম। যে সাইটোপ্লাজম যে সেলের ভিতরে আছে এটার কাজ কি? সিগনিফিকেন্স। It contains nutrients. সাইটোপ্লাজমে কি থাকে? ইট কন্টেন্স নিউট্রিয়েন্টস। এখন সাইটোপ্লাজমে নিউট্রিয়েন্টস কেন থাকে? কারণ সেলের ভিতরে বিভিন্ন সেল অর্গানেলস থাকে, নিউক্লিয়াস থাকে, এবং এদের বিভিন্ন কাজ করতে হয়। দে পারফর্ম ভেরিয়াস ফাংশনস। তার কারণ ওদের এনার্জি লাগবে। তো এনার্জির জন্য ওদের নিউট্রিয়েন্টস লাগবে। তো এই নিউট্রিয়েন্টসটা কে প্রোভাইড করবে? কে দেবে ওদেরকে? সাইটোপ্লাজম। তাই সাইটোপ্লাজমে কি থাকে? নিউট্রিয়েন্টস। সাইটোপ্লাজম ইট কন্টেন্স নিউট্রিয়েন্টস, ঠিক আছে? ইট হ্যাজ দ্য capacity to dissolve waste products. তো কি লিখলাম? সাইটোপ্লাজম হ্যাজ দ্য ক্যাপাসিটি টু ডিজলভ ওয়েস্ট প্রোডাক্ট। এখন যেহেতু বিভিন্ন সেল অর্গানেলস বা নিউক্লিয়াস বিভিন্ন ফাংশনস করছে, ওদের কিছু ওয়েস্ট প্রোডাক্টও বেরোবে, ঠিক আছে?
যে প্রোডাক্টগুলো কিছু কাজের না, কিছু ওয়েস্ট প্রোডাক্টসও বেরোবে, তো ওদেরকে ডিজলভও সাইটোপ্লাজম করতে পারে। তো ইট হ্যাজ দ্য ক্যাপাসিটি টু ডিজলভ ওয়েস্ট প্রোডাক্টস। ঠিক আছে, ইট কন্ট্রোলস দ্য শেপ and size of the cell to an extent। তার মানে এখানে কি লিখলাম, সাইটোপ্লাজম ইট কন্ট্রোলস দ্য শেপ অ্যান্ড সাইজ অফ দ্য সেল টু অ্যান এক্সটেন্ট। মানে একটা সেলের কেমন শেপ হবে বা কেমন সাইজ হবে এটা অনেকটা নির্ভর করে সাইটোপ্লাজমের উপরে। দেখো কীভাবে, ধরো তুমি একটা বেলুন নিলে এবং বেলুনে তুমি জল ভরলে, এখন বেলুনে তুমি কতটা জল ভরবে এর উপরে কিন্তু নির্ভর করবে যে বেলুনের সাইজ বা শেপটা কেমন হবে। এখন তুমি ধরো একটু জল ভরলে, অল্প জল ভরলে, তো কী হবে, সাইজটাও ছোট থাকবে। এখন তুমি বেশি জল ভরলে তো কী হবে, বেলুনটার সাইজটাও বড় হবে, শেপটাও বড় হবে। তেমনি একটা সেলের যে কেমন শেপ হবে, কেমন সাইজ হবে, এটাও অনেকটা নির্ভর করে সাইটোপ্লাজমের উপরে। ঠিক আছে, তো এই দিয়ে আমরা আমাদের সাইটোপ্লাজম শেষ করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই যে আমরা শেষ করলাম যে কিছু বেসিক স্ট্রাকচারস, আমরা কী কী বললাম, কিছু বেসিক স্ট্রাকচারস অফ সেল, যেমন প্লাজমা মেমব্রেন, সেল ওয়াল, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। এখন আমরা যেটা পড়ব সেটা হলো সেলের ভিতরে তো আরও অনেক কিছু থাকে, সেল অর্গানেলস থাকে। তো এখন আমরা যেটা পড়ব সেগুলো হলো সেল অর্গানেলস। ঠিক আছে, সেল অর্গানেলস। তো সেল অর্গানেলস কি? Structures which perform various functions of the cell। তো cell organelles কি? Cell organelles are the structures which perform various functions of the cell। তো আমরা এটা আগেও পড়েছি যে সেলের যে বিভিন্ন ফাংশনস থাকে, বিভিন্ন কাজ থাকে, তো এটা কার উপরে নির্ভর করে, সেল অর্গানেলস। তো সেল অর্গানেলসগুলোই ওই কাজগুলো করে। ঠিক আছে, দে আর সাসপেন্ডেড ইন সাইটোপ্লাজম। তো এটাও আমরা পড়েছি আগে যে সেল অর্গানেলস কোথায় থাকে, দে আর সাসপেন্ডেড ইন সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের মধ্যেই ভেসে থাকে। ঠিক আছে, ইচ সেল অর্গানেল হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল মেমব্রেন। তো বিভিন্ন ধরনের সেল অর্গানেলস আছে এবং প্রতিটা সেল অর্গানেলসের নিজস্ব কিছু মেমব্রেন থাকে নিজেকে প্রোটেক্ট করার বা কভার করে রাখার জন্য। যেমন আমরা নিউক্লিয়াস পড়েছিলাম, নিউক্লিয়াসে কি থাকে, নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াসকে কভার করে রাখে। তেমনি সেলকে কে কভার করে রাখে, প্লাজমা মেমব্রেন। তেমনি সেল অর্গানেলসদেরকে কভার করে রাখে ওদের নিজস্ব মেমব্রেন। কিন্তু এই যে মেমব্রেন, নিজস্ব মেমব্রেনের ব্যাপারটা, এটা আমরা অনলি দেখতে পাই ইউক্যারিওটস। ঠিক আছে, তো আমরা খালি ইউক্যারিওটসদের মধ্যেই এই যে ইন্ডিভিজুয়াল মেমব্রেনের যে ব্যাপারটা, নিজস্ব যে মেমব্রেন থাকে, এটা দেখতে পাই। প্রোক্যারিওটসে এমন থাকে না, যে প্রোক্যারিওটসে অনেক সেল অর্গানেল মিসিংও থাকে, অ্যাবসেন্টও থাকে। আবার কিছু কিছু সেল অর্গানেলস নিজস্ব মেমব্রেন দিয়ে কভারও থাকে না। তো এটা আমরা পরে পড়বো যে ইউক্যারিওটস এবং প্রোক্যারিওটস কি। তো এখন আমরা যেটা পড়ছি যেটা হলো ইচ সেল অর্গানেল হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল মেমব্রেন, মানে প্রতিটা সেল অর্গানেলে নিজস্ব মেমব্রেন দিয়ে কভার থাকে, স্পেশালি ইন ইউক্যারিওটস। ঠিক আছে, তো আমরা যে এখন বিভিন্ন সেল অর্গানেলস পড়বো, তো কি কি সেল অর্গানেলস আছে চলো একবার দেখে নিই।
প্রথম যেটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর হলো গলগি বডিজ, তারপর হলো লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিডস এবং ভ্যাকিউলস। তো এগুলো হলো কিছু সেল অর্গানেলস। তো আমরা আজকে যেটা পড়ব সেটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। এখন আমরা যেটা দেখব সেটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি? ইট ইজ এ ভেরি কমপ্লেক্স network of membrane bound the endoplasmic reticulumটা কি? It is a very complex network of membrane bounded tubules. তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হলো আসলে কিছু টিউবের মতো কিছু স্ট্রাকচারস, যেগুলো একটা আরেকটার সাথে খুব জটিলভাবে কমপ্লেক্সভাবে একটা আরেকটার সাথে অ্যারেঞ্জ করা আছে, ঠিক আছে। এবং যেহেতু এটা একটা সেল অর্গানেল, এটার চারিদিকে একটা মেমব্রেন আছে। তো এটাই কি, ইট ইজ এ ভেরি কমপ্লেক্স নেটওয়ার্ক, খুব জটিল একটা নেটওয়ার্ক অফ মেমব্রেন বাউন্ড, এটা চারিদিক কি মেমব্রেন দিয়ে কভার করা আছে, বাউন্ডেড টিউবিউলস, কিছু টিউবের মতো কিছু স্ট্রাকচারস, ঠিক আছে। ইট লুকস different in different cells depending upon their functions. So endoplasmic reticulum, it looks different in different cells depending upon their functions. এখন বিভিন্ন ধরনের সেলসে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা এক এক রকম, ঠিক আছে। কিসের উপরে ভিত্তি করে? এখন সেল কেমন ফাংশনস করছে এর উপরে ডিপেন্ড করে এক এক এই সেলসে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে শেপটা, স্ট্রাকচারটা, এটা ডিফারেন্ট, ঠিক আছে, ঠিক আছে। এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আসলে দুই প্রকার। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার, একটা হলো RER আর একটা হলো SER। তো RERটা কি? RER হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে তুমি ERও বলতে পারো, ঠিক আছে। এবং আরেকটা হলো স্মুথ ER, ঠিক আছে। তো একটা হলো RER মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং আরেকটা হলো SER স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন এমন বিভিন্ন নাম কেন RER SER কেন? RER কারণ এখানে কি লিখলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা রাফ কেন? কারণ রাইবোসোমস are attached to its surface. কারণ এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে সারফেসে রাইবোসোমস অ্যাটাচ থাকে। আমরা যখন নিউক্লিয়াস পড়ছিলাম তখন আমরা দেখেছিলাম যে নিউক্লিওলাস থেকে রাইবোসোমস তৈরি হয়, এবং নিউক্লিয়ার মেমব্রেনে কিছু পোর্স থাকে, তাদেরকে আমরা কি বলি? নিউক্লিয়ার পোর্স, ঠিক আছে। তো এই নিউক্লিয়ার পোর্সের মধ্যে দিয়ে এই রাইবোসোমসগুলো বেরিয়ে এসে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সারফেসে অ্যাটাচ হয়ে যায়। তো
তো যেসব সারফেসে এটা অ্যাটাচ হয়ে যায় সেসব সারফেস বা সেসব পার্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা কি বলি, আরইআর বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন রাইবোসোমসের ফাংশনটা কি? প্রোটিনস আর manufactured by ribosome and proteins are manufactured by ribosome and are transferred to different part of cell through endoplasmic reticulum। तो রাইবোসোমসের কাজ কি? ইট ম্যানুফ্যাকচারস প্রোটিনস। এখন সেলসের বিভিন্ন কাজে প্রোটিনস লাগে, ঠিক আছে? আমরা পড়েছিলাম যে সেল মেমব্রেনও যে সেল মেমব্রেনটা এটাও প্রোটিন দিয়ে তৈরি, প্রোটিন লিপিড বাইলেয়ার স্ট্রাকচার। তো এখানে প্রোটিন লাগে এবং আরও বিভিন্ন কাজে প্রোটিনস লাগে। তো এই যে প্রোটিনস যে এটা রাইবোসোম তৈরি করে এবং যেহেতু বিভিন্ন কাজে লাগে বিভিন্ন পার্ট সেলের বিভিন্ন পার্টে এন্ডোপ্লাজমিক রেটিকুলামসের দ্বারা পাঠায়। তো কি লিখলাম? প্রোটিনস আর ম্যানুফ্যাকচার্ড বাই রাইবোসোমস অ্যান্ড আর ট্রান্সফার্ড টু ডিফারেন্ট পার্টস অফ সেল থ্রু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, তো এটা হলো আরইআর, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন হলো এসইআরটা কি? এসইআর হলো কি? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এখন স্মুথ কেন? কারণ নো রাইবোসোম আর অ্যাটাচড, সিম্পল। রাফ কেন ছিল? কারণ এর সারফেসে রাইবোসোমস অ্যাটাচ ছিল। স্মুথ কেন? কারণ এর সারফেসে কোনো রাইবোসোম অ্যাটাচ নেই। যেহেতু এই এখানে কোনো রাইবোসোমস অ্যাটাচ নেই তাই এটা কোনো ধরনের প্রোটিনও প্রডিউস করতে পারবে না। ঠিক আছে, তো এটার কাজ কি? ইট প্রডিউসেস ফ্যাটস অ্যান্ড লিপিডস। তো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? ইট প্রডিউসেস ফ্যাটস অ্যান্ড লিপিডস। ফ্যাটস এবং বিভিন্ন ধরনের লিপিডস এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করে। ঠিক আছে, তো এখন আমরা যেটা দেখব সেটা হলো সিগনিফিকেন্স। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিগনিফিকেন্স কি? Proteins and lipids are manufactured here মানে endoplasmic reticulum। তো proteins and lipids are manufactured, যেটা আমরা পড়েছি, manufactured here। তো endoplasmic reticulum কি করে? প্রোটিনস এবং লিপিডস তৈরি করে। এখন এই প্রোটিনস এবং লিপিডসের কাজ কি? which is used in building plasma membrane। proteins and lipids কি করে? প্লাজমা মেমব্রেন তৈরি করে এবং it also used as different হরমোনস, তারপরে এনজাইম। তো প্রোটিনস এন্ড লিপিডসের কাজ কি? প্লাজমা মেমব্রেন তৈরিতে এদের কাজ আছে এবং বিভিন্ন প্রোটিনস হরমোনস হিসাবে বা বিভিন্ন এনজাইমস হিসাবে কাজ করে। এনজাইমস আমাদের শরীরে যে বিভিন্ন ধরনের যে রিয়াকশনস হয়, কেমিক্যাল রিয়াকশন হয়, এদেরকে হেল্প করে। হরমোনস আমাদের বিভিন্ন শরীরে বিভিন্ন যে চেঞ্জেস আসে এদেরকে হরমোনস হেল্প করে।
তো মেন কথা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম খুব একটা ইম্পর্টেন্ট একটা সেল অর্গানেল, ঠিক আছে। আরেকটা সিগনিফিকেন্স হলো ER মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম acts as a channel to transport materials to different parts of cell। তো আমরা পড়েছিলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামসের দ্বারা বিভিন্ন প্রোটিনস বিভিন্ন পার্টে যায় সেলের, তেমনি লিপিডসও যায়, ঠিক আছে। তো কি লিখলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাক্টস অ্যাজ আ চ্যানেল টু ট্রান্সপোর্ট ম্যাটেরিয়ালস টু ডিফারেন্ট পার্টস অফ সেল, ঠিক আছে। এবং আরেকটা সিগনিফিকেন্স হলো ইট ডিটক্সিফাইজ পয়জনস অ্যান্ড drugs it also। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আরেকটা সিগনিফিকেন্স হলো ইট অলসো ডিটক্সিফাইজ পয়জনস অ্যান্ড ড্রাগস। এখন ডিটক্সিফাই মানে কি, মানে বিষমুক্ত করা। এখন ধরো আমরা যে বিভিন্ন ওষুধ খাই, বিভিন্ন ওষুধে বিভিন্ন ড্রাগস থাকে, অনেক সময় পয়জনস ওষুধে থাকে না, কিন্তু অনেক সময় পয়জনসও শরীরে যেতে পারে। তো এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই যে মানে বিষমুক্ত করে, এটা মানে ইট অলসো ডিটক্সিফাই পয়জনস অ্যান্ড ড্রাগস, ঠিক আছে। এটা সেল বা সেলকে বিষমুক্ত করে। তো এটা হলো আরেকটা সিগনিফিকেন্স এন্ডোপ্লাজমিক রেটিকুলামের, ঠিক আছে। তো এইটি আজকে আমরা আমাদের লেকচার শেষ করছি। তো নেক্সট দিন আমরা আরেকটা সেল অর্গানেলস পড়ব, ঠিক আছে। বাই।